2% কমিয়ে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি 1 আগস্ট থেকে কার্যকরের ঘোষণা দিয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট। নির্বাচন ঘিরে সাংগঠনিক ভিত্তি জোরদারে তৎপর এনসিপি। সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা। সংস্কার বিচার ছাড়া ভোট হলে অংশগ্রহণ নিয়ে দ্বিধা। সংস্কারবিহীন বিচারবিহীন একটা নির্বাচন, জুলাই ঘোষণাপত্রবিহীন একটা নির্বাচনের দিকে যদি সরকার ধাবিত হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আদতে অংশগ্রহণ করবে কিনা সে নিয়ে আমাদের মধ্যে দ্বিধা রয়েছে। নির্বাচনে যত দেরি হবে তত পেছাবে দেশ, বাড়বে মবক্রাসি বলছে বিএনপি। ফেব্রুয়ারিতে ভোটের আশা, পেছানোর পক্ষে নয় জামায়াত। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান। বদলে যাচ্ছে তরুণদের কর্মজীবনের মানসচিত্র। চাকরির অপেক্ষায় না থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে। বাজার তৈরিতে পৃষ্ঠপোষকতা বাড়ানোর পরামর্শ। এবং ভয়াবহ দুর্যোগের কবলে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশ। টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 91। দাবানলে পুড়ছে স্পেন, ফ্রান্সের কয়েকশো হেক্টর বনভূমি। ভোরের সময়ে সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। শুরুতেই ট্রাম্প ট্যারিফ প্রসঙ্গ। পারস্পরিক বা পাল্টা শুল্ক ঠেকাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই বাংলাদেশি পণ্যের ওপর 35% ট্যারিফ নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর লেখা চিঠি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ট্রাম্প। এতে বলা হয়েছে, বাণিজ্য ঘাটতি পূরণে যথেষ্ট না হলেও অসামঞ্জস্যতা দূর করতে এই হার নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাণিজ্য উপদেষ্টা সহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এরই মধ্যে বাংলাদেশি পণ্যের উপর পারস্পরিক শুল্ক 35% নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার রাতে ট্রুথ সোশ্যালে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে শুল্ক সংক্রান্ত চিঠি পোস্ট করেছেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি বাংলাদেশের ট্যারিফ ও নন ট্যারিফ নীতিমালার ফল উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আগামী 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা বাংলাদেশি পণ্যের ওপর 35% শুল্ক কার্যকর হবে। বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট অসামঞ্জস্যতা দূর করতে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প লিখেছেন, বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে উৎপাদন করে তাহলে কোনো শুল্ক প্রযোজ্য হবে না। এক্ষেত্রে কোনো কোম্পানি উৎপাদন শুরু করতে চেয়ে আবেদন করলে তা কয়েক সপ্তাহের মধ্যে অনুমোদন দেয়া হবে। গত 3 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়। ট্রাম্প জানান, বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে 25, দক্ষিণ আফ্রিকা ও কাজাখস্তানে 30 এবং মিয়ানমার ও লাওসে 40% পর্যন্ত শুল্ক বসছে 1 আগস্ট থেকে। এসব দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেউ যদি পাল্টা শুল্ক আরোপ করে তবে যুক্তরাষ্ট্র সমপরিমাণ শুল্ক বাড়াবে। হোয়াইট হাউসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এটাই শেষ নয়, খুব শিগগিরই নতুন করে আরো 12টি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা আসছে। নাদিম মারজান, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে সাংগঠনিক ভিত্তি জোরদার করতে কার্যক্রম চালাচ্ছে এনসিপি। জেলা উপজেলা পর্যায়ে গঠিত হয়েছে 2.5 শতাধিক কমিটি। বাকিগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এর মধ্যে সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা দিয়েছে দলটির হাইকমান্ড। সদস্য সচিব আক্তার হোসেন বলছেন, সাধারণ মানুষের মধ্যে আবেদন বাড়ছে এনসিপির, তবে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হলে অংশগ্রহণ নিয়ে দ্বিধা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের পর পেরিয়েছে 4 মাস। এখন সাংগঠনিকভাবে গুছিয়ে ওঠার চেষ্টায় দলটি।
আত্মপ্রকাশের পর থেকেই হত্যাযজ্ঞের বিচার, জুলাই সনদ ও সংস্কার নিয়ে সোচ্চার এনসিপি। দলটির আন্দোলনের মুখে এরই মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। সারা দেশে সংগঠন ছড়িয়ে দিতে তৃণমূল চষে বেড়াচ্ছেন শীর্ষ নেতারা। জুলাই মাস জুড়ে শুরু হয়েছে দলটির জুলাই পদযাত্রা, যাতে সাধারণ মানুষের উপস্থিতি নজর কেড়েছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে 34টি জেলা কমিটি ও 190টি উপজেলা কমিটি গঠিত হয়েছে। সারা দেশে কমিটি গঠন শেষ হবে দ্রুতই। পাশাপাশি যুব সংগঠন সহ পেশাভিত্তিক বিভিন্ন উইং গড়ে তুলছে এনসিপি। সম্প্রতি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি। দলীয় প্রতীক হিসেবে চেয়েছে শাপলা। এরই মধ্যে আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা দিয়েছে এনসিপির হাইকমান্ড। নিবন্ধনের সকল যে কাগজপত্র, দলিল, দস্তাবেজ যা যা লাগে তা সব কিছুই আমরা নির্বাচন কমিশনের কাছে অলরেডি জমা দিয়েছি। নির্বাচনের প্রিপারেশন আমরা নিচ্ছি। আমরা প্রত্যেক জেলা ধরেই কাজ করছি। সদস্য সচিব আখতার হোসেন বলছেন, তৃণমূলে আবেদন বাড়ছে এনসিপির। সাধারণের কাছে পৌঁছাতে নেওয়া হচ্ছে কর্মসূচি। তবে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হলে অংশ নেওয়া নিয়ে দ্বিধা রয়েছে। এনসিপি সারা দেশে খুব অল্প সময়ের মধ্যে যতটুকু পরিমাণ বিস্তার করতে পেরেছে, খুব অল্প সময়ের মধ্যে সামনেও আমরা সকলের কাছে আমরা পৌঁছে যেতে পারবো বলে আমরা আশাবাদী। সংস্কারবিহীন নির্বাচন, বিচারবিহীন একটা নির্বাচন, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রবিহীন একটা নির্বাচনের দিকে যদি সরকার ধাবিত হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আদতে অংশগ্রহণ করবে কিনা সে নিয়ে আমাদের মধ্যে দ্বিধা রয়েছে। সংসদ নির্বাচনের সঙ্গে সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে এনসিপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশে ফ্যাসিস্টের মতো আচরণ করলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার জুলাই পদযাত্রার 7ম দিনে নাটোরে পথসভায় তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। সংস্কার এমনভাবে করতে হবে যেন আর কোনো স্বৈরাচার তৈরি না হয়। এ সময় বিগত সরকারের আমলে প্রতিটি গুম খুনের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান নেতারা। দেশ গড়ার প্রত্যয়ে উত্তরের জনপদে ঘুরছেন এনসিপি নেতারা। স্লোগানে মুখর রাজপথ, দুর্নীতি আর চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠনের শপথ। সোমবার 7ম দিনে পদযাত্রার সূচনা হয় নাটোরে। শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে পথসভায় এনসিপির শীর্ষ নেতারা বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশের নারীরা যদি নেমে না আসতো, এই অভ্যুত্থান সফল হতো না। নারীদের ত্যাগ, নারীদের বিসর্জন, এই সব কিছু বাংলাদেশকে পরিবর্তন করবে। এই নাটোরে কি কোনো চাঁদাবাজের ঠাঁই হবে? দখলদারের ঠাঁই হবে? সিন্ডিকেটের ঠাঁই হবে? যারা ক্ষমতায় দীর্ঘায়িত হইতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। এরপর সিরাজগঞ্জের উদ্দেশ্যে শুরু হয় পথযাত্রা। শহরের স্টেশন বাজার এলাকায় আরেকটি পথসভায় চলমান সংকট ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলার আহ্বান জানান এনসিপি নেতারা। বলেন, দেশে এমন সংস্কার প্রয়োজন যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এই সংকটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। অতীত ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আগাম ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জারি রাখতে হবে। আমরা পুরনো রাষ্ট্রে, পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না। সংস্কার লাগবে, সংস্কারের মাধ্যমেই নতুন দেশ লাগবে। এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশ আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না। রাতে পাবনা জেলা সদরে শহীদ চত্বরে বৃষ্টি মাথায় নিয়ে পথসভা করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় নানা সংস্কারের মধ্য দিয়ে পরিবর্তিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। রিমু সিদ্দিক, সময় সংবাদ। নির্বাচন যত দেরি হবে ততই পিছিয়ে যাবে দেশ, বাড়বে মবক্রেসি। তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন,
ক্ষমতায় থাকতে নির্বাচন চায় না একটি মহল। ভোট আদায়ে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় ইকরামুল কবিরের রিপোর্ট। একদিনের সফরে পূর্ণভূমি সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থানীয় নেতাকর্মীরাও। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত তারা। গণতন্ত্র ফিরিয়ে এলে সঠিক পথে এগিয়ে যাবে দেশ। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। পরে শহরের সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপির নেতারা। এ সময় ভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত দেরি হবে দেশ ততই পিছিয়ে যাবে, বাড়বে মবক্রেসি। সরকারকে বলতে চাই, রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নির্বাচন না করে ক্ষমতায় থাকতে চাইবে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামবে বিএনপি। হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার দোসররা কিন্তু এখনো দেশ ছাড়ে নাই। তারা কিন্তু ষড়যন্ত্র করছে। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো, কিন্তু এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা কখনোই বিজয়ী হতে দেব না। এদিন বিকেলে গণ অভ্যুত্থানে সিলেট জেলার সকল শহীদ সদস্যদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত সভায় হতাহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নির্বাচন পেছানো নয়, ভোটের সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত ইসলামী, এমনটাই জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আগামী 19 জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গোলাম পরোয়ার আরও বলেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়। আসন্ন জাতীয় সমাবেশে দেশের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করার দাবিতে সরকারের সামনে উপস্থাপন করতেই সমাবেশের আয়োজন করতে যাচ্ছেন তারা। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। বক্তব্যটা বুঝতে হবে। আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন, নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব, কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব না। আর সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে। রাজনৈতিক উদ্দেশ্যে জরুরি অবস্থা ব্যবহার না করার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সোমবার বিকেলে দ্বিতীয় ধাপে 10ম দিনের আলোচনা শেষে একথা জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তবে কী উপায়ে জারি হবে জরুরি অবস্থা তা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দেয় দলগুলো।
কমিশনের পক্ষ থেকে জাতীয় নেতৃবৃন্দকে সংস্কার ইস্যুতে সংলাপের ধারাবাহিকতায় সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ ও জরুরি অবস্থা ঘোষণা বিষয়ে। এদিন আলোচনাকে সফল উল্লেখ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন ও রাজনৈতিক সুবিধার জন্য জরুরি অবস্থা ব্যবহার না করার বিষয়ে একমত হয়েছে দলগুলো। বিদ্যমান সংবিধানের 141 যে অনুচ্ছেদ আছে তার ক, খ, গ সমস্ত কিছুর ক্ষেত্রেই এইটা সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্তন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে কি উপায়ে জারি হবে জরুরি অবস্থা তা নিয়ে নানা মত তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ঐকমত্য কমিশন বলেছে প্রেসিডেন্ট মন্ত্রী পরিষদের লিখিত অনুমোদনের ভিত্তিতেই জরুরি অবস্থা ঘোষণা করবেন, এটা প্রস্তাব। আমরা একটা দ্বিমত করেছি না, আমরা প্রস্তাব করেছি একটা যদি সংসদীয় কমিটি থাকে, এই সংসদীয় কমিটির মধ্যে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, তাহলে এখানে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। জরুরি আইনের বিধান এখনো হয়তো থাকার প্রয়োজন আছে, কিন্তু নাগরিক অধিকার, মৌলিক অধিকার যাতে খর্ব না করা যায়, না হয় ওইটাকে ভিত্তি রেখে করতে হবে আলোচনার মধ্য দিয়ে। বাংলাদেশের অতীত অভিজ্ঞতা খুবই খারাপ, এগুলাকে অ্যাবিউজ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট বিধানে পরিবর্তন ও সংশোধনে পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনা হতে পারে বলে মত দেয় বিএনপি, যদিও অন্তর্বর্তী সরকারের সময়ে সুরাহা চায় এনসিপি। বিস্তারিত কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি বিধান আরো সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হয় ভালো, এবং জাতীয় সংসদে বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে এটার সংশ্লিষ্ট বিভিন্ন বিধানে পরিবর্তন বা সংশোধন আনা যাবে। আর প্রয়োজনে সেটার অনুবলে হয়তো আইনও প্রণয়ন করা যেতে পারে। সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে, পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতী নই। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, দলগুলোকে কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না কমিশন, বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আমলে নিয়ে আনা হচ্ছে সংশোধনী প্রস্তাব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মেঘ বৃষ্টির দিন দিয়ে আবার আসছে বর্ষা। বাদল দিনে প্রকৃতিও সাজছে সবুজের সমারোহে। বর্ষার কাজল কালো রূপ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হবে কিনা জানা যাবে বৃহস্পতিবার। সোমবার শুনানি শেষে আদেশের এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল নিরাপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। নির্যাতন করা হয়, প্রাণঘাতী অস্ত্র। শেষ হলো জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের শুনানি। তাদের বিচার শুরু হবে কিনা 10 জুলাই সেই ফয়সালা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার শেখ হাসিনা, কামালের অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালে তিনি বলেন, ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেননি সাবেক প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি তার। তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি তো সঠিকটা, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর বক্তব্যের জবাব দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, অভিযোগ সত্য নাকি মিথ্যা এর প্রমাণ হবে সাক্ষ্য প্রমাণে। সবকিছুই নির্ধারণ হবে বিচারে এসে। এখনো বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই, বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। অতএব বিচার শুরু হোক,
চার্জ গঠনের মাধ্যমে তখন দেখা যাবে এটা সত্য কিনা। যদি এটা সত্য না হয় তাহলে ওনারা খালাস পাবেন। এদিন হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনকে। তবে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি। জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ 5টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ওয়াসিম সহ চট্টগ্রামের 6 জনকে হত্যা মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে সোমবার সকালে রাউজানের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী সহ 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় মোট আসামি 20 জন, যার মধ্যে 8 জন গ্রেপ্তার আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই 16 শহর ও মুরাদপুর এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র জনতার ওপর গুলি চালায়। এ ঘটনায় ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া 18 জুলাই বহদ্দারহাটে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে দোকানদার কর্মচারী সাইমন, শিক্ষার্থী তানভীর সিদ্দিকী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া নিহত হন। তরুণ প্রাণ হত্যার বিচার এদেশের মাটিতে হবেই, আর যারা জুলাইকে ম্লান করতে চায় তারা নব্য মির্জাফর। সোমবার বিকেলে গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত মেহেদী, আনাসের নামে 2টি চত্বর উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। জুলাইয়ে শুরু হওয়া অপ্রতিরোধ ছাত্র আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনের। বিজয় নেমে আসে 5 আগস্ট, পতন ঘটে হাসিনা সরকারের। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ গেছে অনেক তরুণের। তাদের মধ্যে রয়েছেন পুরান ঢাকার গ্যান্ডারিয়ার মেহেদী হাসান জুনায়েদ ও শাহরিয়ার আনাস। সোমবার বিকেলে গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত মেহেদী ও আনাসের নামে 2টি চত্বর উন্মোচন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় সন্তান হত্যার শাস্তি দাবি করে নিহতের বাবা মা। আমি একদিন ব্যাংক দেখি, ব্যাংকে টাকা নাই, টাকাটা নিয়ে মার কাছে স্বীকার করলো যে মা আমি টাকাটা নিয়ে গেছি, কিন্তু আমি ছাত্র ভাইদের, বড় ভাইয়াদের কেক, বিস্কিট, পানি কিনে দিয়েছি। যেই উদ্দেশ্য নিয়ে আমাদের সন্তান জীবন দিয়েছে, সেই উদ্দেশ্যটা যেন সফল হয়। তরুণ প্রাণ হত্যার বিচার এ দেশের মাটিতেই হবে উল্লেখ করে বক্তারা বলেন, জুলাইকে যারা ম্লান করতে চায় তারা নব্য মির্জাফর। এই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে, আমি মনে করি এই শতাব্দীর নব মির্জাফর হিসেবে তারা চিহ্নিত হবে। এই শহীদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। কোনোদিনও বৃথা যদি যায়, আমরা যারা আজকে দায়িত্ব নিয়েছি আমরাও দায়ী হব। প্রধান অতিথির বক্তব্যে কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেরকম একটি বাংলাদেশ গড়ার লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। পরে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। চব্বিশের 8 জুলাই কোটা বৈষম্যের স্থায়ী সমাধানের দাবিতে গঠন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর ব্যানারে 65 সদস্যের সমন্বয়ক দল, যারা পরবর্তীতে নেতৃত্ব দেন গণ অভ্যুত্থানের। তাই গণ অভ্যুত্থানের ইতিহাসে বেশ গুরুত্ব বহন করে এই দিনটি। এই দিনে শিক্ষার্থীর পক্ষ থেকে আবারও আসে 3 দিনের আলটিমেটাম, কিন্তু স্বৈরাচার সরকারের পক্ষ থেকে মেলেনি কোনো কার্যকর পদক্ষেপ। কোটা আন্দোলন ঘিরে গত বছর কি ঘটেছিল সে চিত্র তুলে ধরেছেন মাইমুনা হায়দার চৌধুরী।
শঙ্কায় ঘেরা জুলাইয়ের রাতগুলো একটু একটু করে ছুটছে ভোরের দিকে। কে জানতো সেই ভোর আসবে রক্তাক্ত সূর্যের হাত ধরে। জুলাই সংগ্রামীদের চেতনায় তখন শুধু ভোর দেখার আকাঙ্ক্ষা। তা যদি আসে রক্ত স্নানের মধ্য দিয়ে, তবে তাতেও রাজি তারা। এমন মনোবল নিয়ে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। প্রথম দিনের বাংলা ব্লকেট সফলের উদ্দীপনাকে সঙ্গে নিয়ে আরো দ্বিগুণ তেজে ৮ জুলাই মাঠে নামেন শিক্ষার্থীরা। দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হওয়া মিছিল বিশ্ববিদ্যালয় ঘুরে শাহবাগ অবরোধ করে। একই সময়ে সায়েন্স ল্যাব অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। নীলক্ষেত অবরোধ করেন ইডেন ও গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীরা। এভাবে চতুর্মুখী সড়ক অবরোধ করে চলতে থাকে বাংলা ব্লকেট। এক পর্যায়ে শিক্ষার্থীদের মিছিলটি কারওয়ান বাজারে এলে বাধা দেয় পুলিশ। সেই বাধা উপেক্ষা করে বিকেল ৫টায় ফার্মগেট অবরোধ করেন শিক্ষার্থীরা। ততক্ষণে মিছিলে মানুষের সংখ্যা বাড়ে কয়েক গুণ। রাত ৮টার পর ফার্মগেট ছেড়ে আবারও শাহবাগে এসে ঘোষিত হয় পরদিনের কর্মসূচি। ৮ জুলাই দাবি আদায়ে সরকারকে ৩ দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সাথে আগামী ৩ দিন দেশব্যাপী অবরোধ কর্মসূচির পাশাপাশি সারা দেশে গণসংযোগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও আসে। বাইরের ছিল মানুষের সেই যুদ্ধ, এটা পুরো রাষ্ট্রযন্ত্রের সাথে আপনি ফাইট করতে হয়েছে। আমাদের এই আন্দোলন থেকে আর পিছিয়ে ফেরার সুযোগ ছিল না। এদিনও গোটা আন্দোলনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্য দেয় দুই রাজনৈতিক দলের নেতারা। রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। ছেলেদের যে দাবি, এই দাবি আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি। একদিকে সড়ক অবরোধ, অন্যদিকে দীর্ঘমেয়াদী হলেও আন্দোলন সফল করতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গঠিত হয় ৬৫ সদস্যের সমন্বয় কমিটি, যা নতুন মাত্রা যোগ করে জুলাই আন্দোলনে। মায়মুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এনবিআর সংস্কার আন্দোলনের নামে যারা সীমা লঙ্ঘন করেছেন তারা শাস্তি পাবে কিনা তা বিশেষভাবে দেখা হচ্ছে। তবে দায়িত্বশীলদের ভয়ের কোনো কারণ নেই। দুপুরে ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। এ সময় রাজস্ব আদায়েও শঙ্কা কেটে গেছে বলে নিশ্চিত করেন তিনি। সম্প্রতি এনবিআর সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া কয়েকজন কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে সরকার। কারো সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এমন আতঙ্কিত পরিস্থিতির মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান জানালেন, দায়িত্বশীল কর্মকর্তাদের ভয়ের কোনো কারণ না থাকলেও ভিন্নভাবে দেখা হচ্ছে সীমালঙ্ঘনকারীদের বিষয়। তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। সোমবার দুপুরে ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন এবং বিআর চালান ও ডিএম সফটওয়্যার উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, রাজস্ব আদায়ে স্থবিরতার কোনো শঙ্কা নেই। ২৪ ঘন্টা অনলাইন সেবায় যাচ্ছে চট্টগ্রাম, মোংলা, বেনাপোল বন্দর। ডিউটি রিলেটেড যে পেমেন্টগুলো, সেগুলো আগে একটু ভিন্ন পদ্ধতিতে হতো। আমরা এটাকে নতুনভাবে কমপ্লিট অনলাইন বেসিসে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে কার্যকর করেছি। এর ফলে গাড়িতে বসেও ট্যাক্স পেমেন্ট করে তার মালটা খালাস করে নিয়ে যেতে পারেন। একইভাবে সরকারের জন্য সুবিধা হলো সরকার সরাসরি এই টাকাটা তৎক্ষণাৎ ট্রেজারিতে পেয়ে যান। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্যে ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩,৬৮,১৭৭ কোটি টাকা, যা আরও কিছুটা বাড়বে। ৩০ জুন পর্যন্ত আদায় হয়েছে ৩,৬৮,১৭৭। এটাও চেঞ্জ হবে, আর একটু বাড়বে, কারণ আমাদের বুক অ্যাডজাস্টমেন্টগুলো নর্মালি ১-২ সপ্তাহ সময় লেগে যায় গভর্নমেন্ট প্রজেক্টে। যে কোনো পরিস্থিতিতে কাস্টমস সচল রাখতে হবে, কোনো অবস্থায় বন্ধ করা যাবে না বলেও রাজস্ব বোর্ড কর্মকর্তাদের নির্দেশনা দেন সংস্থাটির চেয়ারম্যান। ৩,৬৮,০০০ কোটি টাকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিতে গুণগত পরিবর্তন না এনে শুধু নজরদারি বাড়ালে আর্থিক খাত পরিশুদ্ধ হবে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সোমবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
এ সময় জানান 2026-এর জানুয়ারি থেকে ব্যাংক খাতে শুরু হচ্ছে রিস্ক বেসড সুপারভিশন বা ঝুঁকি ব্যবস্থাপনা নজরদারি। এ প্রক্রিয়া 61 ব্যাংককে 12 ভাবে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়। 2009 সালের শুরুতে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। 2025-এর প্রথম প্রান্তিকে এই পরিমাণ দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকায়, যা মোট বিতরণ করা ঋণের 24 ভাগের বেশি। জুলাই অভ্যুত্থানের পর প্রতিটি খেলাপি ঋণের প্রতিবেদনেই যেন একটি আরেকটিকে ছাড়িয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে এসব ঋণ অনুমোদন হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও নজরদারির শিথিলতায় নির্ভর করে। এবার অবশ্য 360 ডিগ্রিতে ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করতে চায় বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে নতুন রিস্ক বেস সুপারভিশন আনতে যাচ্ছে নিয়ন্ত্রণ সংস্থাটি। বাজারের ভারসাম্য রক্ষা, ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনায় 12টি ভাগে ভাগ করে জানুয়ারি থেকে নজরদারিতে আসবে 61টি ব্যাংক। এক এক ধরনের প্রোডাক্ট এক এক ধরনের রিস্ক ক্রিয়েট করে এবং সেগুলো কিন্তু ডিপেন্ডিং অন কোন ব্যাংক কোন ধরনের প্রোডাক্ট বেশি ব্যবহার করছে। যারা এসএমই খাতে বেশি আছে, যারা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি খাতে বেশি আছে, যারা কর্পোরেটে বেশি আছে, যারা ট্রেডে বেশি আছে, বিভিন্ন তাদের সেগমেন্টাল রিস্ক কিন্তু ডিফারেন্ট হবে এবং এক একটা শক, এক্সটার্নাল শক ভিন্নভাবে তাদেরকে ইম্প্যাক্ট করবে। তবে সুগঠিত অর্থনীতির জন্য রাজনৈতিক প্রভাব বা চাপমুক্ত রাখার কৌশল কি হবে, এমন প্রশ্নে রাজনৈতিক সদিচ্ছা ও গুণগত পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন গভর্নর। আলটিমেটলি আমাদের যদি রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক ব্যবস্থাপনা বন্দোবস্তের মধ্যেই যদি আমরা গুণগত পরিবর্তন না আনতে পারি, তাহলে এটা আবারও হতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমরা রিস্ক বেসড করেও আমরা ঠেকাতে পারবো না। এটা যেটা করতে হবে সেটা হলো যে জনসচেতনতা, রাজনীতিবিদদের অবশ্যই বুঝতে হবে যে এটা করলে পরে আলটিমেটলি তাদের কি পরিণতি হয় সেটা তো তারাও দেখছেন। এই প্রক্রিয়ায় ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন, পরিচালনা পর্ষদ নিয়োগে আন্তর্জাতিক মান চর্চা নিশ্চিত করা হবে। একই সঙ্গে ব্যাংকের আমানতকারীদের কোনো ক্ষতি হবে না এবং মূল্যস্ফীতি আরও কমে আসবে এমন আশ্বাস গভর্নরের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিকল্প রফতানি বাজার হিসেবে সম্ভাবনার হাতছানি অস্ট্রেলিয়ায়। ইউরোপ আমেরিকার বিকল্প ওশেনিয়া অঞ্চলের দেশটিতে বাংলাদেশের রফতানি $1 বিলিয়ন ছুঁই। এর নেতৃত্ব দিচ্ছে তৈরি পোশাক খাত। বিশ্লেষকরা বলছেন নতুন নতুন পণ্য দিয়ে কয়েক গুণ রফতানি বাড়ানো সম্ভব। পাশাপাশি অস্ট্রেলিয়ান বিনিয়োগকারীদের আকৃষ্টের সুযোগও তৈরি হতে পারে। সানভি রুপলের রিপোর্ট। আয়তনে বিশ্বের ষষ্ঠ বৃহত্তর দেশ অস্ট্রেলিয়া। 3.25 কোটি লোকের দেশটি বিশ্ব অর্থনীতিতে 20তম অবস্থানে। ওশানিয়া অঞ্চলের দেশটিতে বাংলাদেশের রফতানি ও বিনিয়োগ সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যৌথ বাণিজ্যে টিফা চুক্তির ফলে রফতানিতে সুবিধা পায় বাংলাদেশ। তৈরি পোশাক, হোম টেক্সট, মাছ, কাঁকড়া, পাট, চামড়া, হস্তশিল্প রফতানি হয় সে দেশে। বিপরীতে তুলা, গম, তেলবীজ, ডাল, কপার, জিঙ্ক, লোহা আমদানি করা হয়। গেল 5 বছরে তৈরি পোশাকের নেতৃত্বে রফতানি বাড়ছে, তবুও এখনও বাণিজ্য ঘাটতি রয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি জানান, রফতানি ঘাটতি কাটিয়ে বহুমুখী পণ্য রফতানির সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ। আমাদের জুটের যে প্রোডাক্টগুলো আছে, জুট প্রোডাক্টের ভেরি গুড মার্কেট ওখানে আছে। সাথে সাথে লেদার প্রোডাক্ট, আইটি সার্ভিসেস, সিজনাল ফ্রুট, তারপরে হোম ফার্নিশিং। অস্ট্রেলিয়াতে আমরা কিন্তু আছি 5 নম্বরে। হ্যাঁ, শুধু 10 থেকে 12% গার্মেন্টস প্রোডাক্টই হয়। তাই এটা মার্কেটটাকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে এটা ডাবল করা সম্ভব। শুধু রফতানি নয়, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের 10ম দেশ অস্ট্রেলিয়া। এই অঙ্ক আরও বাড়ানো সম্ভব। আমাদের শেয়ার মার্কেটের পাশাপাশি অস্ট্রেলিয়া এখন ম্যানুফ্যাকচারিং এর দিকেও তারা ঝুঁকছে। তারাও চাচ্ছে যে না, যে ইনভেস্টমেন্টগুলো তারা চায়নায় করেছে বা ভিয়েতনামে করছে, সাথে সাথে যেন বাংলাদেশও তারা করতে পারে। এখন আমাদের কাজ হবে যে তাদেরকে কনফিডেন্ট দেয়া। দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতে এবং রফতানি পণ্যের বহুমুখী সম্ভাবনা কাজে লাগাতে অক্টোবর মাসে সিডনিতে হতে যাচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো। সেখানে বাংলাদেশি পণ্যের প্রদর্শনী হবে। পাশাপাশি এফবিসিসিআই, বিজিএমইএ সহ ব্যবসায়ীদের শীর্ষ নেতৃবৃন্দ এবং ইপিবি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা
অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে যৌথ সেমিনারে অংশ নেবেন। উন্নয়নশীল দেশের কাতারে যখন আমরা উঠে যাবো, এলডিসি গ্রাজুয়েশন হলে তখন কিন্তু আর এই শুল্ক ছাড়গুলো আমরা পাবো না। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সুন্দর সম্পর্ক আছে, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ। তো এইটাকে কাজে লাগিয়ে আমি মনে করি যে সামনে যে একটা এক্সপো হচ্ছে, যেটা অক্টোবরে অনুষ্ঠিত হবে, তো সেইটাও একটা মাইল ফলক হিসেবে কাজ করতে পারে। যদি মুক্ত বাণিজ্য চুক্তি হয় অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রেও এই ফোরাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলডিসি উত্তরণ সামনে রেখে কৌশল ঠিক করার এখনই সময়, তাই সম্ভাবনা কাজে লাগাতে এই আয়োজন সামনে রেখে এলডিসি পরবর্তী আলোচনাও এগিয়ে নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। টানা 3 মাস কমে গত জুনে মূল্যস্ফীতি নেমেছে 8.48%, যা 35 মাসের মধ্যে সর্বনিম্ন। 2022 সালের জুলাইয়ে মূল্যস্ফীতি নেমেছিল 7.48%। সোমবার বিকেলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS জুনের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে জানানো হয়েছে জুনে খাদ্য মূল্যস্ফীতি নেমেছে 7.39%। এর আগের মাসে যা ছিল 8.59%। নিম্নমুখী রয়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও, নেমেছে 9.37%। এর আগে ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের নীতি কৌশলের কারণে মূল্যস্ফীতি দ্রুত কমছে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয় 3 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 492 জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 12,763 জনে। একদিনে 3 জনের মৃত্যুতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 48 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, কর্মসংস্থানের সংকট আর প্রযুক্তির হাতছানি, এই 3 মিলে বদলে যাচ্ছে তরুণ প্রজন্মের কর্মজীবনের মানসচিত্র। চাকরির জন্য অপেক্ষার বদলে অনেকেই এখন স্বপ্ন দেখছেন নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার। বিশেষজ্ঞদের মতে বেকারত্ব কমিয়ে কর্মসংস্থান বাড়াতে উদ্যোক্তাদের দিতে হবে বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ, মূলধন সহায়তা ও বাজার তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতা। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল হাসান নিশাতের রিপোর্ট। দেশে প্রতি বছর প্রায় 20 লাখ শিক্ষিত তরুণ কর্মবাজারে প্রবেশ করলেও কাঙ্ক্ষিত চাকরি পান অর্ধেকেরও কম। ফলে বাড়ছে বেকারত্বের হার। শিল্পায়নের সংকুচিত শ্রমবাজারের কারণে এই হার সবথেকে বেশি রংপুর অঞ্চলে। আমাদের বাংলাদেশের বোধহয় চাকরির বাজারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একাডেমিক লেখাপড়ার সাথে চাকরি জীবনের যে লেখাপড়া, সেটা কোনো পার্থক্য নেই। 1500-2000 যদি পোস্ট থাকে, সেখানে দেখা যায় যে 4 লাখ 7 লাখ পরীক্ষার্থী। আমারও প্রিপারেশনটা আরো বাড়ানোর দরকার, না হলে তো ভালো জায়গায় হয়তো বা যাওয়া যাবে না। তবে হতাশার এই ছবিটা পাল্টে দিচ্ছে ইচ্ছাশক্তি এবং প্রযুক্তি। ই কমার্স, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং কিংবা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবে নিজের পণ্যের ব্র্যান্ড তৈরি করে ঘুরে দাঁড়াচ্ছেন অনেক তরুণ তরুণী। এই যেমন শৈবাল আহমেদ। 4000 টাকা দিয়ে শুরু করা এই উদ্যোক্তার মূলধন এখন কোটি টাকা। তার মতো সফলতার গল্প রয়েছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা এই 3 তরুণের। উৎপাদন করছেন কৃষিভিত্তিক পণ্য। তবে সফলতার পেছনে রয়েছে শ্রম সংকট আর নানা বাধার গল্প। এখন একটা মূলধন আমাদেরকে ব্যাংক বা এনজিও দিচ্ছে, অনেক ভারী বোঝা ঘাড়ে চাপাই দিচ্ছে। হয় অল্প সময়ে অল্প মেয়াদে পরিশোধ করা, নয়তো অনেক বড় একটা অ্যামাউন্টের লভ্যাংশ নিয়ে। বাগানে কোনো লোনের আমাদের কোনো অপশন নাই। আপনি যদি কোনো মশলা জাতীয় ফসল করেন, তাহলে তো আপনাকে হয়তো আমরা সাপোর্ট করতে পারি। টাইমলি যদি আপনি পেস্টিসাইড, তারপরে ইনসেকটিসাইড এগুলো যদি প্রয়োগ করতে না পারেন, সেক্ষেত্রে আপনার দেখা যাবে পুরো কৃষিটা ডিস্ট্রয় হতে পারে, ধ্বংস হতে পারে। এই জন্য এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টাইমলি কাজগুলো করা। বিশেষজ্ঞরা বলছেন, পৃষ্ঠপোষকতা দেয়া গেলে দেশের এমন লাখো উদ্যোক্তারাই হতে পারেন অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আমরা যদি এই খাতের মধ্যে বিনিয়োগ করতে পারি, এই খাতে যদি আমরা মানুষকে আগ্রহী করে তুলতে পারি, এই খাতে একজন মানুষ যেন তার পেশার বিকল্প হিসেবে এই পেশাটাকে বেছে না নিয়ে প্রথম পছন্দ হিসেবে যদি উদ্যোক্তা হতে পারে, তাহলে কিন্তু এই সংকটগুলোর সমাধান সম্ভব। গবেষণা বলছে 18 থেকে 35 বছর বয়সী 62% তরুণী নিজেদের ব্যবসা শুরু করতে আগ্রহী। তবে প্রয়োজন বাজেটে বিশেষ বরাদ্দ এবং সরকারি উদ্যোগ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। তিস্তা মহাপরিকল্পনা উত্তরের 2 কোটি মানুষের স্বপ্ন।
কিন্তু বিগত সরকারের একাধিকবার আশ্বাস ও বাস্তবায়নে ব্যর্থতায় স্বপ্নভঙ্গ হয়েছে তিস্তাপাড়ের বাসিন্দাদের। কিন্তু এবার ভিন্ন চিত্র। সব রাজনৈতিক দল একাট্টা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে। এমনকি অন্তর্বর্তী সরকারও সাফ জানিয়েছে তিস্তাপাড়ের বাসিন্দারা চাইলে এই প্রকল্প অবশ্যই আলোর মুখ দেখবে। অধিকার কর্মীরা বলছেন, ভূরাজনৈতিক জটিলতা থাকলে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের আরও একটি রিপোর্ট। আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে, আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে 9 মার্চ থেকে 13 মার্চ উত্তরের 5 জেলায় পাওয়ার চায়না কোম্পানি তিস্তাপাড়ের বাসিন্দাদের কাছে তুলে ধরে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প, যে প্রকল্পে একাত্মতা জানান উত্তরের 2 কোটি মানুষ। ভারতের আগ্রাসনে ভাঙন, প্লাবন আর খরায় বিধ্বস্ত তিস্তাপাড়ের বাসিন্দারা দীর্ঘ সময় ধরে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে আন্দোলন চালিয়ে আসছে, এবার সেই দাবি বাস্তবায়নে একাট্টা হয়েছেন প্রধান রাজনৈতিক দলগুলো, যা আশার আলো জুগিয়েছে অববাহিকার কোটি প্রাণে। তিস্তাপাড়ের 11টি পয়েন্টে আপনারা কর্মসূচি পালন করেছেন। আপনাদের এই আন্দোলন অবশ্যই ইনশাল্লাহ বৃথা যাবে না। আপনাদের এই আন্দোলনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে। তিস্তা মহাপরিকল্পনারে নিয়ে কোনো ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। বাস্তবসম্মতভাবে এবং কুড়িগ্রামকে কোনো ধরনের যাতে অবহেলা না করা হয় সেইভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। অধিকার কর্মীরা বলছেন, ভূরাজনৈতিক জটিলতা থাকলে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে এই প্রকল্পের কাজ বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। আমাদের নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে কোনো অসুবিধা হবে না এবং ভূরাজনৈতিক যে নানা টানাপোড়ন চলতেছে এই টানাপোড়ন এবং দৌড়ও থাকবে না। উত্তরের কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে বহু আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজের শুরুটা হোক অন্তর্বর্তী সরকারের হাত ধরেই প্রত্যাশা নদীপাড়ের বাসিন্দাদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। শেষ সময়ের বেচাকেনায় জমে উঠেছে দেশের অন্যতম জনপ্রিয় আম হাড়িভাঙ্গার বাজার। তবে দাম কিছুটা বাড়লেও কীটনাশক ও পরিচর্যা ব্যয়ের চাপ, আগাম ফলন আর বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় লোকসানের শঙ্কায় বাগানীরা। তবে কৃষি বিভাগের পরামর্শ, হাড়িভাঙ্গার পাশাপাশি বিভিন্ন জাতের আমের চাষ বাড়ানো গেলে কমবে লোকসানের শঙ্কা। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। শেষ সময়ে জমে উঠেছে হাড়িভাঙ্গা আমের বাজার। রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ হাটে প্রতিদিন ভিড় করছেন পাইকাররা। দেশের একমাত্র জিআই ট্যাগপ্রাপ্ত আম হিসেবে হাড়িভাঙ্গার চাহিদা বরাবরই বেশি। তবে চলতি মৌসুমে জুনের প্রচণ্ড গরমে আগেভাগেই পেকে গেছে আম। অন্যদিকে বাগান পরিচর্যায় খরচ বেশি হওয়ায় মৌসুম শেষে লোকসানের শঙ্কা রয়েছে বলে জানান বাগানীরা। বাড়িফোর, আমরুপালি, ব্যানানা ম্যাঙ্গো সবগুলো আসার কারণে একটু দামটা কমছে। এখন তো আর গাছে আম নাই, পাইকে শেষ হয়ে গেছে। এখন বাজার হয়েছে মনে করো 3200 3500, বুঝলেন নাই, তাতে তো পোষাচ্ছে না। এবারে ঔষধপাতি যে আকারে গেছে, হ্যাঁ, যার জন্য এবার পোষাই দিতেছে না। তবে কৃষি বিভাগের পরামর্শ, হাড়িভাঙ্গার পাশাপাশি অন্যান্য জাতের আম চাষ করলে চাষিরা লাভবান হবেন। শুধু হাড়িভাঙ্গার উপর নির্ভরশীল না থেকে যে জাতগুলো রপ্তানিযোগ্য সেগুলো আপনি পাশাপাশি আবাদ করেন। এবং আমাদের বেশ কিছু চাষি কিন্তু তারা কনভার্ট করেছে, হাড়িভাঙ্গাও আছে তাদের, এবং সেখানে আপনার আম্রপলি, ব্যানানা ম্যাঙ্গো, আপনার বাড়িয়াম 4 এগুলো তারা চাষ করতেছে এবং তারা কিন্তু বেশ লাভবান। চলতি মৌসুমে রংপুর জেলায় 1915 হেক্টর জমির বাগানে হাড়িভাঙ্গা আমের উৎপাদন হয়েছে প্রায় 30,000 মেট্রিক টন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। সীমাহীন লোডশেডিংয়ের দুর্ভোগে গাইবান্ধার বাসিন্দারা। দিন ও রাতের বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ নির্ভর যন্ত্রপাতি ও ব্যবসা। তবে গরমে চাহিদা বেড়ে যাওয়ায় মাঝে মধ্যে এমন হচ্ছে দাবি বিদ্যুৎ বিভাগের। বিপ্লব ইসলামের রিপোর্ট। বিদ্যুতের ভেলকিবাজি, দিন ও রাতের বেশিরভাগ সময় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। ব্যবসা বাণিজ্য সহ স্থবিরতা নেমে এসেছে বিদ্যুৎ নির্ভর সব কাজকর্মে।
গাইবান্ধা জেলা জুড়ে নেসকো ও পল্লী বিদ্যুতের এমন অবস্থায় বিপাকে গ্রাহকরা বেশি চাহিদায় শিডিউল করে সামান্য লোডশেডিং দেওয়ার কথা বলা হলেও তা মানা হচ্ছে না। প্রচন্ড গরমে কাহিল অবস্থা মানুষের। হাসপাতালগুলোতে রোগীদের অবস্থা আরো করুন। 4 ঘন্টা বাদ দিয়ে যদি মনে করো 4 ঘন্টা থাকে তা তো নয়, যাই আসি রাতে ঘুমাতে পারি না, অনেক কষ্ট হয়। রোগীরা তো অসুস্থ হয়ে যাচ্ছে, পাশাপাশি আমরা যে দেখাশোনার জন্য আসছি আমরাও অসুস্থ হয়ে যাচ্ছি। আমাদের কারিগররা গরমে বসে কাজ করে, আমরাও যেমন কাটতে পারতেছি না তারাও কাজ করতে পারতেছে না। আমাদের পরীক্ষা দিতে অনেক কষ্ট হচ্ছে, আর কারেন্ট গেলে তো 2 থেকে 3 ঘন্টার ভিতরে আসতেইছে না। তবে অতিরিক্ত লোডশেডিং এর অভিযোগ অস্বীকার করে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দাবি, তীব্র গরমে চাহিদা বেড়ে যাওয়ায় শিডিউল করে কিছুটা লোডশেডিং দেয়া হচ্ছে। এই মুহূর্তে 50 মেগাওয়াট লোড আমার ডিমান্ড। এখন যদি আমাকে 50 মেগাওয়াট না দিয়ে যায়, বলে যে 45 মেগাওয়াট দেওয়া হলো, তাহলে 5 মেগাওয়াট তো আমাকে লোডশেড করতে হবে। তখন আমার 2টো ফিডারকে লোডশেড করতে হয়। ওই 2টো ফিডার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লোডশেড রাখার পরে আবার 2 ঘন্টা অন্য 2 ফিডারকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লোডশেড রাখা। জেলা শহর সহ 7 উপজেলায় নেসকো ও 81টি ইউনিয়নে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার অধিকাংশ স্থানে নেই বর্জ্য অপসারণের নির্ধারিত স্থান। এতে যেখানে সেখানে ফেলা হচ্ছে আবর্জনা। বছরের পর বছর অনেক স্থানে বর্জ্য জমে তৈরি হয়েছে ভাগাড়। এতে দূষণ ও দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। জনবল সংকট ও ডাম্পিং জোন না থাকার কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, আবর্জনা অপসারণের নির্দিষ্ট স্থান তৈরির চেষ্টা চলছে। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। অলিগলি, পাড়া মহল্লা, রাস্তা ও বাজার, যেখানে সেখানে পড়ে আছে গৃহস্থলী ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য। দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে দুর্গন্ধ। এই চিত্র প্রথম শ্রেণীর পৌরসভা নীলফামারীর সৈয়দপুরের 15টি ওয়ার্ডের অধিকাংশতেই নেই আবর্জনা ফেলার নির্ধারিত স্থান। একটু বৃষ্টি বা ঝড়ো বাতাসে আশেপাশে ছড়িয়ে পড়ে বর্জ্য। এতে প্রতিনিয়ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। পৌর এলাকায় অন্তত 50 টন বর্জ্য জমে। এলাকায় স্তূপ তৈরি হলে সরিয়ে নিয়ে ফেলা হয় শহর থেকে দূরে অপর একটি পরিত্যক্ত স্থানে। তবে সেটিও নয় নির্ধারিত স্থান। বছরের পর বছর এভাবেই চলতে থাকায় সৃষ্টি হয়েছে আবর্জনার পাহাড়। দুর্গন্ধের জন্য কেউ আসতে পারে না, আর তারপরে বৃষ্টি পড়লে মানে কাদা পানি অনেকটাই জমে যায়। সবসময় এই জায়গায় ময়লা থেকে পৌরসভার গাড়ি হুটহাট করে আসে হয়তো বা দেখা যাচ্ছে অর্ধেক ময়লা তুলে নিয়ে যায় আর বাদ বাকি তুলে নিয়ে যায় না। মানে এত দুর্গন্ধ, গাড়ি নিয়ে ঢুকতে আসা যায় না এই রোডে। আমরা আশা করব যে সৈয়দপুর পৌর কর্তৃপক্ষ এটার যেন ব্যবস্থা একটা করে। জনবল সংকট ও ডাম্পিং জোন না থাকার কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, আবর্জনা অপসারণের নির্দিষ্ট স্থান তৈরির চেষ্টা চলছে। অতিবৃষ্টি হলে ডাম্পিং গ্রাউন্ডটা, যেটাকে বলি ভেজবেচা বা শেষ সাথে হয়ে যায়, সেখানে গাড়ি ঘোড়া গাড়িগুলো ঠিকভাবে একটা মুভমেন্ট করতে পারে না। এই জায়গায় কিছুটা আমরা কাজে আমাদের বিলম্ব বলেন যেভাবেই আপনারা নেন, এ জায়গায় আমাদের এই সমস্যাটা হয়। আমরা চেষ্টা করছি যে পৌরসভার একটি নির্দিষ্ট জায়গায়, পৌরসভার নিজের জায়গার মাধ্যমে যেন আমরা এই ডাম্পিং স্টেশন তৈরি করতে পারি। আসলে শহরের জমির দাম যেমন বেশি এবং সরকারি জমি না থাকায় কিন্তু আমরা এগুলো করতে পারছি না। রেলওয়ে কারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠা 34 বর্গ কিলোমিটার আয়তনের সৈয়দপুর পৌর শহরে বসবাস প্রায় 4.5 লাখ মানুষের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। একটি সেতুর অভাবে দুর্ভোগে দিনাজপুর সহ 4 জেলার লক্ষাধিক মানুষ। কয়েক যুগ পেরিয়ে গেলেও আজও আত্রাই নদীর ওপর সেতু নির্মাণ না হওয়ায় শুল্ক মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষাকালে নৌকাই একমাত্র ভরসা এ অঞ্চলের মানুষের। তবে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে জরিপ শেষ হয়েছে, শিগগিরই হবে নির্মাণ কাজ। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবিতে রিপোর্ট। দেশ স্বাধীনের পর এ পর্যন্ত অনেক জনপ্রতিনিধি প্রতিশ্রুতি দিলেও 54 বছরেও সেতু নির্মাণ হয়নি। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষাকালে নৌকায় একমাত্র ভরসা।
আত্রাই নদীর ওপর সেতুটি নির্মাণ হলে সুফল পাবে দিনাজপুর সহ ৪ জেলার লক্ষাধিক মানুষ। দ্রুত প্রকল্পটি বাস্তবায়নে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন এই অঞ্চলের মানুষ। নৌকায় উঠে গাড়ি নিয়ে এই পথটা পাড়ি দিতে হয়, আর নীলফামারী যদি আমরা যাই খানসামা দিয়ে ঘুরিয়ে আমাদেরকে যাইতে হয়। বর্ষার সময় আমরা নদী পার হচ্ছি, জীবনে একটা ঝুঁকি আছে না, বলা যাবে না নৌকার ব্যাপার, কোথায় কি হবে। মুমূর্ষু রোগী আপনারাই বলেন এই নদীর উপর দিয়ে নিয়ে যাওয়া সম্ভব? আমাদের যাইতে হয় সেই রংপুর নাহলে দিনাজপুর, অনেক দূর ঘুরে যাইতে হয়। বাজার আছে, এই ভুট্টা ধান এগুলো নিয়ে যেতে হয়, তো এইখান দিয়ে নদী পার হতে গেলে অনেক সময় ডুবে যায়। যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো মানে তাড়াতাড়ি পার হওয়া যায় না। স্কুল যাতায়াত করি আমাদের খুব সমস্যা হয়, এইটা ব্রিজ হলে আমাদের খুব ভালো হয়। এখানে যদি একটি সেতু হয় অর্থনৈতিক ডেভেলপটা কিন্তু ব্যাপক পরিমাণে উন্নত হবে এবং আশেপাশে যে কৃষি যে ফসলি জমি আবাদ করে তাদের যেমন তারা উন্নতি হবে। তারপর যারা এখানে স্কুল কলেজ আছে তারা ছাত্রছাত্রীরা তাদের মধ্যে একটা যোগাযোগ শুরু হবে এবং নীলফামারীতে একটি হাসপাতাল আছে, এই হাসপাতালে সরাসরি এই এলাকার লোকজন এই হাসপাতালে যেতে পারবে। তবে সড়ক ও জনপথ বিভাগ জানায় ইতোমধ্যে জরিপ কাজ শেষ হয়েছে, শীঘ্রই শুরু হবে নির্মাণ কাজ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হাইড্রোমরফোলজিক্যাল স্টাডি সম্পন্ন করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রিজ ম্যানেজমেন্ট উইংকে অনুরোধ জানিয়েছি যেন ফিজিবিলিটি স্টাডি করা হয়। প্রকল্পটি যদি ফিজিবল হয় তাহলে প্রকল্পটির ডিপিপি প্রণয়ন করা হবে। 500 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ হলে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। সময় সংবাদ, দিনাজপুর। একটি আন্তর্জাতিক প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-1। ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় র্যাব-1 এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন 2 নাইজেরিয়ান নাগরিক এবং তাদের বাংলাদেশি সহযোগী সুইটি আক্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি নম্বর ব্যবহার করে বিনিয়োগের প্রলোভনে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে টার্গেট করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে। রাতে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আন্তর্জাতিক প্রতারক চক্র প্রতারণার জন্য ব্যবহার করেছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ভুয়া অনলাইন ই-কমার্স ওয়েবসাইট। চক্রের বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বিশ্লেষণে দেখা যায় প্রায় 18 লাখ টাকার লেনদেন হয়েছে এসব অ্যাকাউন্টে। প্রথমে তারা বিশ্বাস অর্জনের জন্য যারা বিদেশি রয়েছে তারা বিদেশি বিত্তবান ব্যবসায়ী বা বিভিন্ন ধরনের বিনিয়োগে প্রলোভন দেখায়। এখানে বিদেশ থেকে কার্গো সেকশনের ডলার প্যাকেজ, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের মাধ্যমে আইটেম পাঠানোর মাধ্যমে কার্গো ক্লিয়ারেন্স, গল্প বা প্লট তৈরি করে। তারই পরবর্তী সেকশনে তারা প্রথম দিকে অল্প কিছু টাকা নেয়, পরবর্তীতে কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে ফাইনাল যে সে কনসাইনমেন্টটা পাবে অথবা ডলার ক্যাশ আউটটা হবে সেই জন্য আরও বেশি টাকা দাবি করে এবং পরবর্তীতে তারা বিশ্বাস অর্জন করে টাকা দাবি করে মোবাইলগুলো বন্ধ করে দেয়। শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাট এলাকায় পদ্মার তীর রক্ষা বাঁধের 150 মিটার এলাকায় ধসে গেছে। নদীতে বিলীন হয়েছে 5টি বসতঘর ও 3টি ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙনের হাত থেকে বাঁচাতে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 15টি স্থাপনা। সোমবার বিকেলে হঠাৎ ভাঙন দেখা দেয় জাজিরা মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে। মুহূর্তেই নদীগর্ভে চলে যায় 8টি স্থাপনা। ভাঙন থেকে রক্ষায় ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নিচ্ছেন তীরবর্তী ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরের মানুষ। এর আগেও অন্তত 2 বার বাঁধটি ভাঙনের শিকার হয়। জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শেষ হতে না হতেই আবারও ভেঙে পড়ে 150 মিটার অংশ। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন জুম্মান সাদিক জেভলিন। ধন্যবাদ দোলনা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 1 শতকের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। নদীর পানি বেড়ে মুহূর্তে গ্রাস করে নেয় ক্যাম্প, পার্ক, মানুষের জীবন। আবহাওয়া দফতরের আগাম সতর্কতার পরও কেন এত প্রাণহানি? কেন ক্যাম্প থেকে সময় মতো সরিয়ে নেওয়া হয়নি শতাধিক শিশুকে? প্রশ্ন উঠছে প্রস্তুতির ঘাটতি নিয়েও। এর মাঝেই বন্যার প্রসঙ্গ উত্তাপ ছড়াচ্ছে স্থানীয় রাজনীতিতে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিল কাউন্টি অঞ্চলের গুয়াদালুপ নদী, যেটির পাশের পার্ক ছুটির দিনে মুখর হয়ে ওঠে শিশুসহ নানা বয়সী মানুষের সমাগমে। স্থানীয় সময় শুক্রবার ভোরে মাত্র 3 ঘন্টায় নদীর পানি 2 মিটার থেকে বেড়ে দাঁড়ায় 9 মিটারে, যা ছিল পানি বৃদ্ধির দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
স্থানীয় এক বাসিন্দা জানান, শুধু কেরভিলেই শিশুসহ অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আছেন অনেকে। উদ্ধার অভিযান চালাচ্ছেন 19টি স্থানীয় ও কেন্দ্রীয় সংস্থা। অ্যাকুওয়েদারের প্রধান জানিয়েছেন, বন্যার আগাম সতর্কতা 3 ঘন্টা আগেই জারি হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, যারা শিশুদের দায়িত্বে ছিলেন তারা সতর্কতাগুলো দেখে কি ব্যবস্থা নিয়েছিলেন। স্থানীয়রা জানান, গভীর রাতে বেশিরভাগ মানুষ যখন ঘুমিয়েছিলেন তখনই পানির ঢল নামে। শিশুদের মধ্যে কেউ কেউ সাহায্যের জন্য ডেকেছিল, বাকিরা ভেসে গেছে। দুর্যোগের মাঝেই শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপ। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, এই বন্যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষ দিয়ে বামপন্থীরা মিথ্যাচার করছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সময়মতো সতর্কবার্তা দিয়েছিল, তাই ট্রাম্প প্রশাসন দোষী নয়। এদিকে ট্রাম্প শুক্রবার কেরভিল যাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ডেমোক্র্যাটরা বলছেন, পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বাজেট কাটছাটের প্রভাব ছিল কিনা তা খতিয়ে দেখতে হবে। নাদিম মারজান, সময় সংবাদ। কুয়েতে নতুন ই-ভিসা ব্যবস্থা চালু হওয়ায় পর্যটন, বাণিজ্য ও পরিবার ভ্রমণে নতুন দিগন্তের হাতছানি দিচ্ছে। এই ই-ভিসা কেবল পর্যটকদের জন্য নয়, উপসাগরীয় অঞ্চলে থাকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। ডিজিটাল ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে গেল কুয়েত। পর্যটক, প্রবাসী এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য চালু হলো নতুন ইলেকট্রনিক ভিসা সেবা। এতে কুয়েতে প্রবেশ প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ। ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ই-ভিসা ব্যবস্থা চালু বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে পর্যটন, পরিবার, ব্যবসা এবং সরকারি প্রতিনিধিকে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হবে। পর্যটন ভিসা 90 দিন, পারিবারিক ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা 30 দিন মেয়াদ থাকবে। ই ভিসা পেতে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এতে কাগজপত্র ও দাপ্তরিক ঝামেলা অনেকটাই কমে যাবে। কেবল পর্যটকদের জন্য নয়, উপসাগরীয় অঞ্চলে বসবাস করা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কুয়েত শীঘ্রই জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা পদ্ধতিতে যুক্ত হওয়ার কথা রয়েছে, যেখানে 6টি উপসাগরীয় দেশের মধ্যে একই ভিসায় চলাফেরা করা যাবে। মিডল ইস্টে একটা ভালো ধরনের শক্তিশালী গ্রুপ তৈরি করে বাংলাদেশি ব্যবসায়িক একটা অর্গানাইজেশন তৈরি করতে পারবো এবং এই বিজনেস কাউন্সিলের মাধ্যমে, ব্যবসায়িক অর্গানাইজেশনের মাধ্যমে বাংলাদেশের অনেক পণ্য এই মিডল ইস্টে আনা যাবে। 6 দেশ সেনজিংয়ের মতো অলরেডি ভিজিট ভিসা চালু করতেছেন, তার মধ্যে ইতির মধ্যে কুয়েত চালু করেছেন। আমরা চাই এইভাবে গালফের 6টা দেশ যারা ব্যবসা আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করে আমরা একটা প্ল্যাটফর্ম করতে চাই। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করবে বলে মনে করেন অনেকে। বিশেষ করে পর্যটন ও ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দেবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। চলতি বছর যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় অনুষ্ঠিত হবে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফোবানা-এর 39তম কনভেনশন। এই উপলক্ষে লস অ্যাঞ্জেলসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 29 থেকে 31 আগস্ট। এবারের স্লোগান, প্রবাস প্রজন্মের মনোনিবেশ, বিশ্বায়নে বাংলাদেশ। সায়েন্টোলজি মিলনায়তনে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে বক্তব্য দেন ফোবানা চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী, হোস্ট কমিটির প্রেসিডেন্ট ডিউক খান, সিনিয়র কোঅর্ডিনেটর কাজী নাহিদ ও সদস্য সচিব মাহবুবুর রহমান। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে 3.5 ঘন্টার সমুদ্রপথে অবস্থিত দেশটির সবচেয়ে প্রাচীন দ্বীপ গোটল্যান্ড। প্রায় 5000 বছর আগে থেকে মানুষের বসতি গড়ে ওঠা এই দ্বীপের রয়েছে ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের গল্প। গোটল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। বাল্টিক সাগরের কূল ঘেঁষে সুইডেনের দক্ষিণ পূর্ব দিকে গোটল্যান্ড দ্বীপ। ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন যেন ছড়িয়ে আছে দ্বীপের প্রতিটি কোণায়। একদিকে মধ্যযুগের প্রাচীন প্রাসাদ, অন্যদিকে সাগর বেষ্টিত শান্ত শহর। পাথরের যুগের নিদর্শন, সমাধিপলক আর অবিকল দাঁড়িয়ে থাকা 1300 শতকে নির্মিত প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এক প্রাচীর। শহরের দেয়াল, গির্জার ধ্বংসাবশেষ আর সংকীর্ণ রাস্তাগুলো যেন পর্যটকদের ফিরিয়ে নিয়ে যায় সময়ের অনেক পেছনে। গ্রীষ্মকালে পুরো দ্বীপ হয়ে ওঠে উৎসব মুখর। বিভিন্ন ফেস্টিভ্যাল,
নাট্য পরিবেশনা, সঙ্গীতানুষ্ঠান চলে টানা কয়েক সপ্তাহ। আর এই সময়ে টানা ছুটি কাটাতে আসেন হাজার হাজার পর্যটক। গোটল্যান্ড খুবই সুন্দর, এখানের আবহাওয়াটা সবসময় অনেক সুন্দর থাকে, এর অনেক ইতিহাসও রয়েছে, আর চারপাশে সমুদ্র, সব মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর। আমার মনে হয় সবার গোটল্যান্ডে এসে ঘুরে যাওয়া উচিত। এটি সুইডেনের একটি ঐতিহাসিক জায়গা, এর নিজস্ব অনেক ঐতিহ্য রয়েছে। এ জায়গার অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে, অনেক পুরনো প্রাচীর যেগুলো খুবই সুন্দর, সবার এখানে আসা উচিত। গোটল্যান্ডের আকর্ষণ শুধু শহরে সীমাবদ্ধ নয়, শহরের বাইরে পাথুরে উপকূল, খোলা প্রান্তর প্রকৃতি প্রেমীদের জন্য যেন এক স্বর্গ। প্রাচীন ইতিহাস, সংরক্ষিত সংস্কৃতি আর অপার প্রাকৃতিক সৌন্দর্য মোড়ানো এই গোটল্যান্ড যেন এক জীবন্ত জাদুঘর। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। এবার খেলার খবর। ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোতে ম্যাচ জিতলেও লম্বা ইনিংস খেলার পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ক্যান্ডিতে ভালো ক্রিকেট খেলে সিরিজ নিশ্চিত করতে যায় বাংলাদেশ, জানিয়েছেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। বৃষ্টির সংখ্যা থাকায় ডিএলএস নিয়েও আছে ভাবনা। অন্যদিকে স্বাগতিক সুবিধা কাজে লাগিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় লঙ্কানরাও। পাল্লেকেলেতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় 3টায়। ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ক্যান্ডিতে এসে স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে বাংলাদেশ, কারণ গল আর কলম্বোর অসহ্য গরমে হাঁসফাঁস লেগেছিল টাইগারদের। তবে পাল্লেকেলের নাতিশীতোষ্ণ আবহাওয়া কিছুটা হলেও ঘরের আবহ দিবে, আর কলম্বো থেকে নিয়ে আসা জয়ের টাটকা স্মৃতি হাওয়া দিয়েছে আত্মবিশ্বাসের পালে। শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে খুব বেশি সময় পায়নি বাংলাদেশ। আগের ম্যাচগুলোর মতোই সিরিজ নির্ধারণী ওয়ানডে দিবারাত্রির হওয়ায় যথারীতি ফ্লাড লাইটের আলোয় অনুশীলনে টাইগাররা। তবে 2 বছর আগে এই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা সঙ্গী মিরাজ ছাড়াও স্কোয়াডের 6 ক্রিকেটারের। বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা প্রবল তাসকিন আহমেদের। সেক্ষেত্রে ছিটকে যাবেন হাসান মাহমুদ। একাদশে পরিবর্তন আসতে পারে ওই একটাই। আমরা তো খেলার মধ্যে আছি, সো আমাদের অলমোস্ট আমরা রেডি জাস্ট আমাদের বেস্টটা দেওয়ার জন্য। লাস্ট ম্যাচে যেভাবে মিরাজ ভাই, পাটোয়ারি এন্ড তানবীর অনেক ভালো বোলিং করছে, সো এটা অবশ্যই আমাদের জন্য ভালো। ম্যাচ জিতলেও ওপেনিং জুটির ব্যর্থতা, মিডল অর্ডারের ক্রাইসিস, পার্টনারশিপ আর ব্যাটারদের ইনিংস বড় করতে না পারা, মোমেন্টাম হারানোর মতো ভুল দেখা গেছে দ্বিতীয় ওয়ানডেতেও। যা কাটানোর প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছিলেন অধিনায়ক মিরাজ, এবার করে দেখানোর পালা। ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড, সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে। প্রথমবার লঙ্কা দুর্গে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের, যে অভিযানে ইংল্যান্ড থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। ক্যান্ডির একমাত্র অনুশীলন সেশনটা মিস করলেও ডাগ আউটে দেখা যাবে তাকে। পাল্লেকেলে বরাবরই বৃষ্টিপ্রবণ ভেন্যু, এখানে হরহামেশাই বৃষ্টির বাগড়ায় বন্ধ হয় ম্যাচ। আর সবশেষ যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এই ভেন্যুতে, সেটি বৃষ্টির কারণে কোনো ফলাফলের মুখই দেখেনি। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে সব কিছু মাথায় রেখে। ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। পাহাড় আর সবুজে ঘেরা ক্যান্ডির পাল্লেকেলেতে আন্তর্জাতিক স্টেডিয়াম, যে মাঠে লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। এ মাঠেই নাজমুল হোসেন শান্ত টেস্টে খেলেন 163 রানের একটা ইনিংস। আছে লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কার ডাবল সেঞ্চুরিও। এখানেই ফয়সালা হবে ওয়ানডে সিরিজের। আছে একটা টি20ও। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রেকর্ড পরিসংখ্যান আর বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। একপাশে পাহাড়, অন্য পাশে ক্যান্ডি লেক। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আপনাকে অভ্যর্থনা জানাবে নৈসর্গিক সৌন্দর্য ধারণ করে। ক্যান্ডি নগরীর ক্রীড়া মন্দির যাকে বলা হয়, এখানে ম্যাচ মানে ক্যান্ডি উৎসবের নগরী। শ্রীলঙ্কার অন্যান্য ভেন্যুগুলো বেশ পুরনো, পাল্লেকেলে অবশ্য ততটা নয়। 2009 সালে উদ্বোধন হয় এই স্টেডিয়ামের, যার 12 মাসের মধ্যেই আইসিসির কাছ থেকে টেস্ট স্ট্যাটাস পায় ভেন্যুটি। দর্শক ধারণ ক্ষমতা 35,000, আছে গ্রিন গ্যালারিও।
এই মাঠের সঙ্গে টাইগারদের আছে পুরনো স্মৃতি। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফিরা তখন আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটাই প্রতিষ্ঠিত, যদিও সাঙ্গাকারা, দিলশান, মালিঙ্গাদের মতো নয়। 2013 সালে এই মাঠে সাঙ্গাকারাদের শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় বাংলাদেশ। মুশফিকের নেতৃত্বে লঙ্কা ভূমিতে জয়ের আক্ষেপ ঘোচায় টাইগাররা। সে ম্যাচে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক নিয়েছিলেন 5 উইকেট। মুশফিকের পর লঙ্কা যেন পছন্দের ভেন্যু নাজমুল হোসেন শান্তর। চলমান সফরেই গল টেস্টের 2 ইনিংসে 2 সেঞ্চুরি হাঁকিয়ে করেছেন রেকর্ড। পাল্লে কেলেতেও আছে লম্বা ইনিংস খেলার অভিজ্ঞতা। 2021 সালে এই মাঠে খেলেছেন 163 রানের দুর্দান্ত ইনিংস। যদিও ব্যাটিং ব্যর্থতার কারণে সিরিজ হারতে হয়েছিল সেবার। সব মিলিয়ে এ মাঠে বাংলাদেশের 5 ম্যাচে 1 জয়, 1 ড্র আর 3 পরাজয়। এখানে অস্ট্রেলিয়া গড়েছিল টি-20 ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর 263। যদিও 2023 সালে সেই রেকর্ড ভাঙে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজে তারা করে 266 রান। পাল্লেকেলেতে লঙ্কান সেন্সেশন প্রথম নিশানকা শ্রীলঙ্কার হয়ে প্রথম ডাবল শতক করে অপরাজিত থাকেন 210 রানে। আর লাসিথ মালিঙ্গার 4 বলে 4 উইকেট, শততম টি-20 উইকেট শিকার, সবই এখানে। এই ভেন্যুতে বাংলাদেশের যেমন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়ের স্মৃতি রয়েছে, একইভাবে রয়েছে ব্যাটিং ব্যর্থতার রুগ্ন দশাও। তবে সব দুঃস্মৃতি ভুলে এখান থেকে নতুন দিনের সূচনা হোক সিরিজ জয় দিয়ে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ক্যান্ডি, শ্রীলঙ্কা। মারকাটারি টি-20 যুগে সফল হতে শারীরিক গঠন কোনো প্রতিবন্ধকতা নয়, বরং দক্ষতায় গুরুত্ব দিলে 20 ওভারের ক্রিকেটেও সম্ভব রাজত্ব করা। এমনটাই মত বিশ্বখ্যাত কোচ রিচার্ড পাইবাসের। শক্তির লড়াইয়ের চেয়ে ক্রিকেটটা যার কাছে বেশি মানসিকতার। আধুনিক ক্রিকেটে অভিযোজনের উপায় আর নিজের কোচিং ফিলসফি সময় সংবাদে জানান পাইবাস। ডক্টর রিচার্ড পাইবাস বিশ্বের একমাত্র কোচ যার আছে পিএইচডি ডিগ্রি। এছাড়াও লিখেছেন বই, সুযোগ ছিল শিক্ষকতারও। To teach, so I was teaching film and media studies, but I didn't really go and teach. I went to coach cricket instead. So যাদের কাছে মনে হয় ক্রিকেটটা কেবলই শক্তির খেলা, রিচার্ড তাদের দলের নয়। তাই তো টি-20তে বাংলাদেশের ব্যর্থতায় কাঠগড়ায় তুললেন স্কিলের অভাবকে। 61 বছরের কোচ অবশ্য এই ঘাটতি মিটিয়েই পরিচিতি পেয়েছেন। উদাহরণ হিসেবে টানা যেতে পারে মোহাম্মদ রিজওয়ানকে। 2020 পর্যন্ত যে পাকিস্তানি ব্যাটারকে বিবেচনাই করা হতো না টি-20তে, এমনকি পিএসএলেও জায়গা হতো না একাদশে, তিনিই কিনা 2021-এ গিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড। এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ রানের মালিক রিজওয়ান। 5.5 ফুট উচ্চতা নিয়েও যে মারকাটারি টি-20তে রাজত্ব করা যায়, তার মাস্টারমাইন্ড রিচার্ড পাইবাস। যখন আপনি বিশ্বসেরা টি-20 খেলোয়াড়দের দিকে তাকাবেন, বুঝতে পারবেন এটা দক্ষতার খেলা, গঠন গুরুত্বপূর্ণ না। মোহাম্মদ রিজওয়ান ছোটখাটো গড়নের হয়েও বিশ্ব রেকর্ড গড়েছেন। সম্ভবত বাবর এই তালিকায় 2-এ। ও নিজেও খুব দীর্ঘকায় নয়। বিরাট কোহলিও আছেন। তারা খুব পাওয়ার ক্রিকেট খেলে না। 6 ফিট 4 ইঞ্চির উচ্চতা না থাকলেও তারা অনায়াসে বড় 6 মারতে পারে। ক্রিকেট বদলাচ্ছে, আপনাকে বুদ্ধিমত্তা খাটাতে হবে। স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ। So strike rate is really important. পাইবাসের কাছে ক্রিকেট দল একটা ইঞ্জিন গাড়ির মতো। প্রতিটা স্পটে সামর্থ্য অনুযায়ী সঠিক ক্রিকেটারকে রাখতে হবে। সামর্থ্যের অভাব হলে কাজ করতে হবে। পুরুষ, নারী আর বয়স ভিত্তিকে একই বছরে ক্যারিবীয়দের 3 বিশ্বকাপ জেতানো রিচার্ড এই ফর্মুলাতেই পেয়েছেন সাফল্য। দক্ষিণ আফ্রিকার ডোমেস্টিকেও তিনি সর্বকালের সেরা। প্রোগ্রামটা সহজ। প্রথমে স্কিল ডেভেলপমেন্ট, এরপর চাপের মধ্যে সেই স্কিলের প্রয়োগ পরীক্ষা করা হবে। এটা হুট করে করা যাবে না। ওয়েস্ট ইন্ডিজেও এই প্রোগ্রামের ফলাফল পেতে বছর 2 অপেক্ষা করতে হয়েছে। তবে এই প্রক্রিয়া পরীক্ষিত। প্রতিনিয়ত নিত্য নতুন ফরম্যাটের কারণে উঠতি ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিকে মানিয়ে নেওয়াটা কঠিন হচ্ছে দিনকে দিন। রিচার্ডের মতে পার্থক্যটা সহজ করতে বাড়তি দায়িত্ব নিতে হবে বর্তমান কোচদের।
In South Africa, they set up. যখন আপনি ক্রিকেটার তৈরি করবেন তখন তাদের স্কিলের দিকেও গুরুত্ব দিতে হবে। এই ক্রিকেটারদেরই দেখুন না, তারা লঙ্গার ভার্সনে খেলতে পারবে, আবার শর্ট ভার্সনেও এক্সেপশনাল। তরুণ ক্রিকেটারদের কাছে এটা খুব বিভ্রান্তকর হতে পারে। টি-20তে ব্যাটিংয়ের চেয়ে হিটিং বেশি গুরুত্বপূর্ণ। এই অভ্যাস লঙ্গার ভার্সনের জন্য ক্ষতিকারক হতে পারে। এই ধরনের দক্ষতা ক্রিকেটারদের সাহায্য করবে। 3 মাসের চুক্তিতে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের সঙ্গে কাজ করবেন দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত এই ইংলিশম্যান। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। রংপুর রাইডার্সের স্কোয়াডে থেকেও উপেক্ষিত আবু হায়দার রনি। শেষ মুহূর্তে তাকে ছাড়া গ্লোবাল সুপার লিগ খেলতে যাওয়ায় কিছুটা হতাশ এই অলরাউন্ডার। এদিকে ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করেও জাতীয় দল কিংবা বাংলাদেশ এ দলে খেলার সুযোগ না পাওয়ার আক্ষেপে পড়ছেন রনি। নিজেকে আরও শক্তিশালী করে জাতীয় দলে ফেরার প্রত্যাশা তার। জাতীয় দলের জন্য যেদিন থেকে স্বপ্ন দেখা বন্ধ করে দিব, হয়তো ক্রিকেটটা ওইভাবে এনজয় করবো না বা খেলবো না। শুধু টাকার জন্য তো ক্রিকেট খেলাটা ওইভাবে কেউ খেলে না। কতটা অভাগা হলে একজন ক্রিকেটার তার প্রিয় ব্যাট বল উঠিয়ে রাখার কথা বলতে পারে, যার ধ্যান জ্ঞান পুরোটা ক্রিকেট জুড়ে, সে আবু হায়দার রনি এখন অনিশ্চয়তার সাগরে। গত এনসিএল টি-20তে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। এরপরও জাতীয় দল কিংবা বাংলাদেশ এ দলে অবহেলিত রনি। এ দলের সবশেষ ক্যাম্পেও রাখা হয়নি তাকে। সবশেষ রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলার স্বপ্ন দেখলেও শেষ মুহূর্তে এসে তাকে ছাড়াই গায়ানার উদ্দেশ্যে রওনা দেয় ফ্রাঞ্চাইজিটি, যা হতাশা বাড়িয়েছে রনির। লাস্ট মোমেন্টে ওনারা স্কোয়াড চেঞ্জ করেছে, তো অবশ্যই খেলতে পারলে অবশ্যই ভালো লাগতো। যেহেতু যেতে পারছি না, খারাপ তো লাগবেই স্বাভাবিক, যেহেতু এখন আমাদের কোনো ডোমেস্টিক খেলা নেই। তো আমার জন্য একটা অপরচুনিটিস ছিল। প্রায় 7 বছর জাতীয় দলের বাইরে তিনি এনসিএল এ টুর্নামেন্ট সেরা হলেও নির্বাচকদের নজর কাটতে না পারার ক্ষত বয়ে বেড়াচ্ছেন রনি। তবে থেমে থাকেননি, নিজেকে পরিপূর্ণ করতে নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন বাঁহাতি পেসার। আমার প্রথম প্রায়োরিটি বোলিংয়ের পাশাপাশি যেহেতু ব্যাটিংটা আগের থেকেই ভালো পারতাম, এখন আরও কাজ করতেছি, তো ব্যাটিং নিয়েও কাজ করতেছি। স্পেশালি আমি যে রোলে ব্যাটিং করি বা যে সময়টা আমার ব্যাটিং করা লাগে, ওইরকম সিচুয়েশন যেরকম আসে ওইভাবেই চেষ্টা করতেছি নিজেকে গ্রো আপ করার। জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনও উজ্জীবিত রেখেছে তরুণ এই ক্রিকেটারকে। ঘরোয়া লিগের সব আসরে নিজেকে প্রমাণ করে লাল সবুজ জার্সি গায়ে জড়াতে চান রনি। আরও ভালো খেলতে হবে, কারণ ভালো খেলার তো শেষ নাই। আমি যদি আরও ভালো খেলি, আরও বেটার পারফর্ম করি, সবগুলা ডোমেস্টিক টুর্নামেন্টে যদি টপ উপরের দিকে থাকি, তাহলে তো হয়তো ওনারা আমাকে নিয়ে পজিটিভ চিন্তা করবে, তখন হয়তো আমার চান্স আসবে। সবশেষ 2018 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 ফরম্যাটে লাল সবুজ জার্সিতে মাঠে নেমেছিলেন আবু হায়দার রনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবার ফুটবল। ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করলেও এখনও কোনো পুরস্কারের ঘোষণা করেনি বাফুফে। তবে বড় মিশনে মাঠে নামার আগে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানালেন আফিদা তোহরারা। শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছাড়াও দ্রুত নারী লীগ আয়োজনের দাবি তাদের। সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বিশ্বকাপেও খেলা সম্ভব বলে মনে করেন অধিনায়ক আফিদা খন্দকার। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে উঠছে বাংলার জয়িতারা। দেশে ফিরে মধ্যরাতে সংবর্ধনায় সিক্ত হন ঋতুপর্ণা আফিদারা। তবে ইতিহাস গড়া এই অর্জনের উপহার স্বরূপ কি পেল বাংলার বাঘিনীরা? দেশের ফুটবল ইতিহাসে সেরা অর্জনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এখনো কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়নি নারী ফুটবল দলের জন্য। বকেয়া আছে বেশ কিছু ফুটবলারের বেতনও। এত আনন্দের মধ্যেও জানিয়ে আক্ষেপ আছে তাদের। কিরণ ম্যাডামের সাথে কথা বলেছিলাম তো মায়ানমারের সাথে খেলার পরে, তো ম্যাডাম বলেছে যে ফেডারেশনে এসে উনি এই বিষয়গুলো দেখবে। আপনারা তো শুনছেন যে কি বলছে না বলছে, তাছাড়া তো আর এমনিতে কোনো কথা হয় না। এশিয়ান কাপে কোয়ালিফাই করে এবার বড় চ্যালেঞ্জ ফুটবলারদের সামনে। সেই মিশনে ভালো করতে নিজেদের সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে সোচ্চার নারী দল। শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের দাবি জানান ফুটবলাররা। প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন তারা। আর্থিক সচ্ছলতা আর নিজেদের স্কিল ডেভেলপমেন্টের নারী লীগ আয়োজনে বাফুফেকে তাগিদ দিলেন অধিনায়ক। স্যার তো বলছে যে আমাদেরকে কোনো দিকে কমতি রাখবে না। তো স্যারের কাছে যদি চাওয়ার হয় আমাদের ভালো ফ্যাসিলিটিস দরকার, যেমন মাঠের ফ্যাসিলিটিস, তারপর খাওয়া দাওয়া, তারপরে
জিমের ইকুইপমেন্টস যেগুলো আছে, তো এইগুলাই আমাদের হচ্ছে চাওয়া পাওয়া, এর বাইরে আর কিছু নেই। আমাদের লেভেল আপ করতে গেলে আমাদের ওই মানের টিমের সাথে খেলতে হবে বেশি বেশি। ফেডারেশনের কাছে এইটাই বলা থাকবে যেন লিগটা যেন নিয়মিত করতে পারে। আমাদের বেশি বেশি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে বড় বড় টিমের সাথে, যারা হচ্ছে আমাদের যে র্যাঙ্কিংয়ে বেশি, ওদের সাথে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমাদের যে অভিজ্ঞতাটা বাড়াতে হবে। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে স্বপ্ন পূরণের পথে কাজে লেগেছে কোচের ওয়ার্ক এথিক্স জানিয়ে খুশি ফুটবলাররা। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভালো পারফর্ম করে এবার ঋতুপর্ণার মতো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছেন নতুনরা। আমাদের প্রত্যেকটা প্লেয়ারে আপনার দেখছেন মাঠের মধ্যে মানে কেউ জায়গা থেকে কেউ কোনো দিক দিয়ে কম না। তো যেহেতু আমরা ওই পর্যায়ে গেছি, আমরা ওইভাবেই নিজেদেরকে তৈরি করবো। যেহেতু আমরা এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি, তো কাদের সাথে খেলা এগুলো বুঝতে হইব বা আমাদেরও মানে ওই রকম কঠোর পরিশ্রম করতে হইব। তো আমরা তো অবশ্যই আমাদের 100% দেওয়ার চেষ্টা করবো, যাতে আমাদের ডে বাই ডে আমাদের পারফরমেন্স আরও উপরে উঠে। আমরা সবাই টিম ওয়ার্ক করি, আমাদের টিমে যদি সবাই একসাথে কাজ করে মন দিয়ে খেলে, তাহলে আমি মনে করি অবশ্যই পারবো। ঋতু আপু অবশ্যই অনেক ভালো খেলে, ওনার থেকে অনেক কিছু শেখার আছে। তো আমি চাইবো যে ওনার মতন করে খেলার আমি চেষ্টা করে যাব। এদিকে গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও দলের এমন জয়ে ভীষণ খুশি ব্রিটিশ কোচ পিটার বাটলার। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবলের অভিভাবক সংস্থা যখন নীরব ভূমিকায়, তখন এগিয়ে এলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এশিয়ান কাপ নিশ্চিত করা নারী ফুটবল দলের জন্য 50 লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন তিনি। অথচ কাজটা করার কথা ছিল বাফুফের। প্রতিবেশী দেশ ভারতের ফুটবল ফেডারেশন একই সাফল্যে 50,000 মার্কিন ডলার আর্থিক পুরস্কার দিয়েছে তাদের নারী ফুটবলারদের। অথচ দেশের ফুটবলের সাফল্য উপহার দেওয়া নারী দলের প্রতি উদাসীন ফেডারেশন। গেল বছর আগস্টে দ্বিতীয়বারের মতো সাফ জয়ের পর বাফুফে আর্থিক পুরস্কারের ঘোষণা দিলেও সে অর্থ এখনও হাতে পায়নি আফিদারা। বাংলাদেশ নারী ফুটবল দল দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এত বড় অর্জনের পর ঋতুপর্ণা আফিদাদের হৃদয় উজাড় করা ভালোবাসায় বরণ করে নেন সমর্থকরা। মধ্যরাতের বর্ণিল আয়োজনে সবই ছিল না শুধুই আর্থিক পুরস্কার। প্রথমবারের মতো হাতির ঝিলে এমন আয়োজন। ফুটবলারদের প্রত্যাশা ছিল হয়তো এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাস গড়ার পর বাফুফের পক্ষ থেকেও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হবে। তবে শুধু পাশে থাকার ঘোষণা দিয়ে শেষ বাফুফের তোড়জোড়। বাফুফে দায়সারা সংবর্ধনায় দায়িত্ব শেষ করলেও এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংবর্ধনা অনুষ্ঠানের প্রায় 16 ঘন্টা পর ইতিহাস গড়া নারী দলকে 50 লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকালেই আক্ষেপে পড়তে হয় বাংলাদেশের নারী ফুটবলারদের। গত 23 জুন থাইল্যান্ডে বি গ্রুপ থেকে বাছাই পর্বের কঠিন পরীক্ষায় নামে ব্লু টাইগ্রেস। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে 13-0 গোলে বিধ্বস্ত করে তারা। এরপর পূর্ব তিমুরকে 4-0, ইরাককে 5-0 এবং গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে 2-1 গোলে হারায় ভারত। 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গে মূল পর্ব নিশ্চিত করে বাসফোরে হালদার প্রসাদরা। 2003 সালে প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিয়েছিল ভারত, তবে সেবার কোনো বাছাই পর্ব ছিল না। 2022 সালে আয়োজক হিসেবে অংশগ্রহণের সুযোগ মিললেও করোনা মহামারীর কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি ব্লু টাইগ্রেসদের। বাছাইয়ের বাধা পেরিয়ে প্রথম মূল পর্বের টিকিট নিশ্চিত করায় নারী দলকে রাজস্বিক সংবর্ধনা দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সে সঙ্গে 50,000 মার্কিন ডলার আর্থিক পুরস্কার দেওয়া হয় ফুটবলারদের। অথচ একই রকম সাফল্যের পর বাংলার নারী ফুটবলারদের ভাগ্যে জোটে শুধুই গদবাঁধা সংবর্ধনা আর আশ্বাস। আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েই বা লাভ কি? শেষ পর্যন্ত তাও আলোর মুখ দেখে না। গত বছর ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর আফিদা ঋতুপর্ণাদের 1.5 কোটি টাকা পুরস্কারের ঘোষণা করেছিল ফেডারেশন। 9 মাসেও তা হাতে পায়নি ফুটবলাররা। মেলে না নিয়মিত বেতন ভাতাও। তাই এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর আর্থিক পুরস্কার ঘোষণা করা হলেও তা আদৌ পেত কিনা নারীরা, তা নিয়েও খোদ সন্দেহ রয়েছে ফুটবলারদের মাঝেই। কাজী সালাউদ্দিনের দীর্ঘ 16 বছরের শাসন শেষে গত 26 অক্টোবর শুরু হয়েছে ফুটবল ফেডারেশনের তাবিদ আউয়াল অধ্যায়। তবে ভাগ্যের পরিবর্তন হয়নি জয়ী তাদের। পারভিন আক্তার, সময় সংবাদ। ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্যে দেশের 18 কোটি মানুষকে আনন্দে ভাসালেও আনন্দ নেই ঋতুপর্ণার পরিবারে। তার মা ভুজপতি চাকমা 1.5 বছর ধরে ভুগছেন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে। এখন পর্যন্ত মার চিকিৎসার ব্যয় একাই বহন করে যাচ্ছেন ঋতু। এ অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় জেলা প্রশাসন। রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট।
ষড় ঋতুর দেশে ঋতু বদলায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে, ফুটবলের ঋতুকেও বদলাতে হয় সেভাবেই। মাঠে তিনি লড়েন 18 কোটি মানুষের মুখে হাসি ফোটাতে। সেই ঋতুই পরিবারে ফিরে লড়াই করেন অসুস্থ ক্যান্সার আক্রান্ত মাকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। ফুটবল মাঠে ঋতুপর্ণার লড়াইয়ের গল্পটা সবারই জানা, কিন্তু পরিবারেও যে তিনি নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছেন 1.5 বছর ধরে, সে খবর থেকে গেছে আড়ালেই। 2024-এ তার মার শরীরে ক্যান্সারের জীবাণু শনাক্ত হয়। এরপর থেকে একার উপার্জন দিয়ে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন মরণঘাতী এই অসুখকে হার বানাতে। আমার শরীর ভালো নয়, কেমা মাসে 3টা রুচি নাই, ঘুম যেনবারং হাইনবারং বমিয়ে যায়, রোগ কানিয়ে কি জন্মে আয়ল জানি না। ডাক্তার তুমি পরীক্ষা করেছিল, ভালো লাগছে। বিশ্বকাপ খেলি হারে বারা এন 80 পাক করে এলাকা বাজে তুমি বা সারা বাংলাদেশে তুমি 80 পাক ঘুরি দাম। ভুজপতি চাকমা শুধু জানেন তিনি কঠিন রোগে আক্রান্ত, কিন্তু সেটা কি তা জানানো হয়নি তাকে। মনোবলে যাতে চিড় না ধরে, এজন্যই পরিবারের সদস্যদের এমন সিদ্ধান্ত। তবে চিকিৎসা ব্যয় নিয়ে অনিশ্চয়তা ঠিকই রয়ে গেছে তাদের। 24 জুলাই একটা কেমো ডেট আছে, ওই টাকাটা এখন কিভাবে ম্যানেজ করব ওইটা চিন্তায় আছে। এ পর্যন্ত আমাদের 3.5 হতে 4 লাখের কাছাকাছি মানে চিকিৎসার জন্য খরচা হয়েছে। এখন তো কেমো আরও দেওয়া লাগবে। ঋতুর যে ইনকাম ওটা নিয়ে আমাদের সংসার বা মায়ের চিকিৎসা চলতেছে। স্তন ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণার মাকে এখন পর্যন্ত দেয়া হয়েছে 3টি কেমো। 8টি সাইকেলের মধ্যে এখনো বাকি রয়ে গেছে 5টি। এরপর অস্ত্রোপচার। ব্যয়বহুল এই চিকিৎসার পুরো খরচ একা ঋতুপর্ণার পক্ষে বহন করা অসম্ভব, যদিও তার পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ওনার সাথে আমরা যোগাযোগ করে ওনার কাছ থেকে চেষ্টা করব একটা আবেদন নিয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুততার সাথে সরকারি সহায়তা সেবা সেটা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন তার সাথে যোগাযোগ করেই উদ্যোগ গ্রহণ করবে। সদা হাস্যোজ্জ্বল ঋতু সবার আড়ালে বয়ে চলেন পাহাড় সমবেদনা। 2025 সালে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ঋতুপর্ণার বাবা বরজ বাসি চাকমা, আর একমাত্র ভাই পার্বণ চাকমাকে হারান 2022 সালে। সময় সংবাদ, রাঙ্গামাটি। সেপ্টেম্বর উইন্ডোতে প্রতিপক্ষ হিসেবে নেপালকেই পেল বাংলাদেশ। 6 এবং 9 সেপ্টেম্বর দশরথ রঙ্গশালায় দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে হামজা জামালরা। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল সাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেপ্টেম্বর উইন্ডো কাজে লাগাতে বেশ লম্বা সময় ধরেই কাজ করছিল বাফুফে, তবে তাদের পছন্দের তালিকায় ছিল আফগানিস্তান, চীনা তাইপে এবং মালয়েশিয়ার মতো দল। তাদের কাছ থেকে সাড়া না পাওয়ায় নেপালকে বেছে নিতে হলো বাংলাদেশকে। হামজাদের বিপক্ষে খেলতে অনেক আগে প্রস্তাব দিয়ে রেখেছিল নেপাল ফুটবল। এছাড়াও বাফুফের চেষ্টায় ছিল শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টে অংশ নেয়া, তবে শ্রীলঙ্কা প্রতিপক্ষ ম্যানেজ করতে না পারায় সেই সম্ভাবনাও নষ্ট হয়। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের 2টো ম্যাচ খেলবে বাংলাদেশ। হংকংয়ে উদ্বোধন করা হলো ক্রিস্টিয়ানো রোনালদোর CR7 লাইফ মিউজিয়াম। রোনালদোর ক্যারিয়ারের সব অর্জন দিয়ে সাজানো হয়েছে 12,000 স্কোয়ার ফুটের এই জাদুঘর। উদ্বোধনে থাকার কথা ছিল রোনালদোরও, তবে সতীর্থ দিয়েগো জোতার মৃত্যুতে শেষ পর্যন্ত আসতে পারেননি পর্তুগিজ তারকা। যা নিয়ে খারাপ লাগা থাকলেও এমন মিউজিয়ামকে প্রশংসায় ভাসিয়েছেন দর্শনার্থীরা। 4 গোল্ডেন বুট, 5 ব্যালন ডিওর, সর্বোচ্চ 938 গোল, একের পর এক রেকর্ড। নামটা ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো ফুটবল বিশ্ব জুড়েই তার ভক্তে ছড়াছড়ি। সেই ফুটবল মহাতারকার জীবন নিয়ে হংকংয়ে গড়ে উঠেছে CR7 লাইফ মিউজিয়াম। হংকংয়ের প্রাণকেন্দ্র কওলনের এক শপিং মলে তৈরি করা হয়েছে এই মিউজিয়াম। এদিন হয় এর উদ্বোধন। ক্লাব কিংবা জাতীয় দল, রোনালদোর প্রতিটা সাফল্য ফুটিয়ে তোলা হয়েছে এই মিউজিয়ামে। আছে তার প্রতিটা ক্লাবের জার্সিও। শুধু মাঠ নয়, পর্তুগিজ তারকার মাঠের বাইরের ও পারিবারিক জীবনের অনেক মুহূর্তের ছবি স্থান পেয়েছে এই জাদুঘরে। তার সেরা গোলের ভিডিও আলাদা আকর্ষণ ভক্তদের কাছে।
এশিয়ার মধ্যে প্রথমবারের মতো গড়ে তোলা এমন মিউজিয়ামের উদ্বোধনে থাকার কথা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোরও। ফুটবল আইকনকে কাছ থেকে এক নজর দেখার জন্য ভ্রমণ ক্লান্তি কিংবা অর্থের কথা ভুলে দূর দূরান্ত থেকে টিকিট সংগ্রহ করেন ভক্তরা। কিন্তু সতীর্থ জতার হঠাৎ মৃত্যুতে বদলে যায় প্রেক্ষাপট, যা নিয়ে খারাপ লাগা থাকলেও উদ্বোধনে ঠিকই হাজির হন শত শত ভক্ত। অনেকেরই অনুপ্রেরণার নাম রোনালদো। আমি সবসময় তাকে শ্রদ্ধা করি, সে আমার অনুপ্রেরণা। দেখা পেলে ভালোই লাগতো। সে সবসময় নিজের মতো থাকতে পছন্দ করেন, কোনো গুজব সমালোচনার কথা ভাবেন না। আমিও তার মতোই হতে চাই। আমি শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করার জন্য $320 দিয়ে টিকিট কিনেছি। তবে তার পর্তুগিজ জাতীয় দলের সতীর্থ দিয়েগো জতা মারা গেছেন, তাই এ সময় তার এই উদ্বোধনে আসা কঠিন। তবে মানসিক অবস্থা ভালো না থাকায় রোনালদো আসতে না পারলেও তার প্রতিনিধিরা এসেছেন এই মিউজিয়ামের উদ্বোধনে। জানান জাদুঘর নিয়ে তাদের প্রতিক্রিয়া। আমরা বিশ্বাস করি হংকং সিটি একটি প্রতিষ্ঠিত শহর, আর রোনালদোর কথা যদি বলি, সে বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড। এখানকার ব্র্যান্ড ভ্যালু অনেক। এশিয়ায় রোনালদোর অনেক ভক্ত, তাই মিউজিয়ামের জন্য এটা ভালো জায়গা। 12,000 স্কোয়ার ফিট জুড়ে তৈরি করা হয়েছে এই জাদুঘর, যা সবার সঙ্গে মন জয় করেছে রোনালদোরও। খুব শিগগিরই হংকং এর ভক্তদের সঙ্গে রোনালদো দেখা করতে যাবেন বলে জানান তার প্রতিনিধিরা। তামিম হোসেন, সময় সংবাদ। অনূর্ধ্ব 18 এশিয়া কাপে প্রথমবার খেলতে নেমেই শেষ চারে পা রেখেছে বাংলাদেশ নারী হকি দল। চীনের ডাজুতে পুলের শেষ ম্যাচে হংকংকে 3-0 গোলে হারিয়েছে লাল সবুজ। ম্যাচের প্রথম কোয়ার্টারে 3টি পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেনি বাংলার মেয়েরা। দ্বিতীয় কোয়ার্টারেও প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে এসে গোলের দেখা পান কণা আক্তার। 1-0 লিড নেয় লাল সবুজ। 42 মিনিটে ব্যবধান বাড়ান আইরিন রিয়া। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক সারিকা রিমন। 3 ম্যাচে 2 জয়ে টেবিলের দ্বিতীয় স্থান থেকে সেমির টিকিট কাটল বাংলাদেশ। এবার বর্ষা বন্দনা। বছর ঘুরে মেঘ বৃষ্টির দিন নিয়ে আবার এসেছে বর্ষা। মেঘের গর্জন, টিনের চালে রিমঝিম কিংবা অঝোর ধারায় বর্ষণ, সবই বাংলার বর্ষার চিরচেনা রূপ। বাদল দিন এলেই প্রকৃতিও যেন সাজে সবুজের সমারোহে। আর বর্ষার কাজল কালো রূপে রঙের ছোঁয়া আনে কদম ফুল। এবছর ঋতুর পালা বদলে বৃষ্টির দেখা মিলেছে ফাল্গুন চৈত্র থেকেই। মোহাম্মদ শাহিনের তোলা ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। আকাশে কালো মেঘের ডানায় ভর করে আসা এক পশলা বৃষ্টি জানান দেয় এসেছে বর্ষা। সেই বৃষ্টির জলরাশি বেয়ে নাকে আসে সোদা মাটির গন্ধ। সবকিছুতেই নতুনের আহ্বান, প্রাণের উচ্ছ্বাস। ষড়ঋতুর এই দেশে গ্রীষ্মের পরই বর্ষা আসে থই থই জলজোছনায় মাখামাখি হয়ে। কখনো রিমঝিম বৃষ্টি, কখনো বা মুষলধারে বর্ষণ। তবে এবছর বৃষ্টি শুরু হয়েছে বর্ষা ঋতু আসার আগেই। বৃষ্টির পরের যে প্রকৃতিটা, ওটা যে স্বচ্ছ মনে হয়, স্নিগ্ধ মনে হয়, সেটার জন্য বৃষ্টি ভালো লাগে। চোখে শান্তি শান্তি লাগে। আসলে বৃষ্টি নাই, তারপরও ভালো লাগছে। বর্ষাকালের এই আবহাওয়াটা খুবই সুন্দর। বাংলার বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ মিলে বর্ষায় যেন প্রাণ ফিরে পায় সবুজ প্রকৃতি। গ্রীষ্মের ধুলো মলিনতা ধুয়ে সাজে সবুজের সমারোহে। শ্রাবণের অঝোর ধারায় জল থই থই করে মাঠের পর মাঠ। বর্ষার মতো সুন্দর ঋতু আসলে একটাও না। একমাত্র বর্ষাতেই বাংলাদেশে অদ্ভুত সুন্দর একটা ফুল ফোটে, কদম ফুল। কখনো বৃষ্টি আসে মন ভালো করা গান গেয়ে, কখনো বৃষ্টি কাঁদায় বিরহীর মন। যদি মন কাঁদে তুমি চলে এসো। কবির কবিতা চিত্র করে তুলি, প্রিয় কোনো গানের সুর ধরা দেয় বৃষ্টির ছবি হয়ে। কেবল শিল্প সাহিত্যেই নয়, বাঙালির জীবনের সঙ্গে মিশে আছে বর্ষা। বৃষ্টি মানেই রাশি রাশি সুখস্মৃতি, বৃষ্টি মানে অবসাদময় ক্লান্তি। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন। তো বৃষ্টির অপেক্ষা করে বের হয়েছি। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসে আজকে না ভিজে বাসায় ফিরবো না। ভরদুপুরের পুকুরে টাপুর টুপুর বৃষ্টিতে হাঁসেদের জলকেলি, শৈশবের জল উৎসব এখনো দেখা মেলে। দেখা মেলে টিনের চালে ঝুম বৃষ্টির স্বর্গীয় অনুভূতির।
হোলির কথা শুনে বকুল হাসে। কাদামাটির গন্ধ ছাপিয়ে বর্ষা ফোটায় বাহারি রঙের সুগন্ধি ফুল, শাপলা শালুক, কদম কেয়া, জুই চামেলি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার। উঁচু অট্টালিকার ভিড়ে যেখানে আকাশ দেখা কঠিন, শহুরে বর্ষার খুব একটা উপভোগ্য রূপ দেখা যায় না। তবু নিয়মের বাধা পেরিয়ে বৃষ্টির টানে দেখা মেলে কিশোরী বা তরুণীর বৃষ্টি বিলাস। মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। তবে জলবায়ু পরিবর্তনে বদলাচ্ছে বর্ষার চিত্র। আষাঢ় শ্রাবণের অঝোর ধারায় বর্ষণ দেখা যায় কম। বর্ষার যে স্বতন্ত্র বৈশিষ্ট্য, সেই স্বতন্ত্র বৈশিষ্ট্যটাই এখন নেই। এখন মনেই হয় না বর্ষাকালে। এটা হয়তো বা জলবায়ু পরিবর্তন বা আবহাওয়ার পরিবর্তন আমরা যেটাকে বলি, সেটাই কিন্তু হচ্ছে। অর্থাৎ এই স্বাভাবিক প্রক্রিয়া আসলে কিভাবে ফেরানো যায় বা আসা যায়, সেটা নিয়ে আসলে কাজ করা উচিত। শুভ্রতা ছড়াচ্ছে বর্ষার কদম। কবিদের কল্পনায় বর্ষা এক অনিন্দ সুন্দর সৃষ্টি। বর্ষার কোমলতা মানুষের হৃদয়কে যেভাবে ছুঁয়ে যায়, বাংলার আর কোনো ঋতু হয়তো সেভাবে ছুঁয়ে যায় না। বর্ষাতেই যেন প্রকৃতির পরিপূর্ণতা। বর্ষার ধারায় শুদ্ধ হোক প্রতিটি মানব মন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 2% কমিয়ে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি 1 আগস্ট থেকে কার্যকরের ঘোষণা দিয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট। নির্বাচন ঘিরে সাংগঠনিক ভিত্তি জোরদারে তৎপর এনসিপি, সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছানোর নির্দেশনা। সংস্কার বিচার ছাড়া ভোট হলে অংশগ্রহণ নিয়ে দ্বিধা। সংস্কারবিহীন বিচারবিহীন একটা নির্বাচন, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রবিহীন একটা নির্বাচনের দিকে যদি সরকার ধাবিত হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আদতে অংশগ্রহণ করবে কিনা সে নিয়ে আমাদের মধ্যে দ্বিধা রয়েছে। নির্বাচনে যত দেরি হবে তত পেছাবে দেশ, বাড়বে মবক্রেসি, বলছে বিএনপি। ফেব্রুয়ারিতে ভোটের আশা, পেছানোর পক্ষে নয় জামায়াতও। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান। বদলে যাচ্ছে তরুণদের কর্মজীবনের মানসচিত্র। চাকরির অপেক্ষায় না থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে। বাজার তৈরিতে পৃষ্ঠপোষকতা বাড়ানোর পরামর্শ। এবং ভয়াবহ দুর্যোগের কবলে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশ। টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ছাড়ালো 100। দাবানলে পড়ছে স্পেন, ফ্রান্সের কয়েকশো হেক্টর বনভূমি। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।